দেখেন, আমার এক সহকর্মী এই মার্জার প্রক্রিয়ার একটি সুন্দর এক্সাম্পল এনেছেন। সেটি বলেছেন যে যেভাবে মার্জার করা হচ্ছে বা হয় সাধারণত, মার্জার হয় সাধারণত সবলের সাথে দুর্বলের, এটি সারা বিশ্বের। এবং সেই সবলের সাথে দুর্বলের যতগুলো এক্সাম্পল আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও দেখেছি, সেখানটাতেও কিন্তু মার্জার করে খুব সুফল আমরা খুব একটা দেখি নাই। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি বড় ব্যাংক জেপি মর্গান চেজের কথা বলেন, তাদেরকে বাধ্য করা হয়েছিল তারা যেন রিয়ার স্ট্যান্ডকে অধিগ্রহণ করে বা তাদের সাথে মার্জার করে। কিন্তু তখন আপনার যে শেয়ারের দাম ছিল $30, সেই শেয়ারের দাম $10 ধরে দিয়েও সেই মার্জার প্রক্রিয়ার মধ্যে সামিল করেও সেটিও কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, ভালো হয়নি। অথচ গভর্নর মহোদয় কিন্তু কিছুদিন আগেই বললেন যে ব্যাংকগুলোকে এই অর্থ সহায়তা দেওয়া হবে, সেই ব্যাংকগুলো প্রফিট করে সেই প্রফিটের অচিরেই মানে শক্তিশালী হবে এবং মুনাফা সহ এই বিনিয়োগ, মানে যে টাকাটি মানে সরকার বিনিয়োগ করছে, তাদেরকে লোন দিচ্ছে, সেটা মুনাফা সহ তারা ফেরত পাবে। তো আমার প্রশ্ন হলো, এই দুর্বল ব্যাংকগুলো এত বছর পারলো না, এখন ওই টাকা পেয়ে তারা মুনাফা করে ফেরত দেবে, সেটাই বা কতখানি? আমার কাছে তো মনে হচ্ছে অনেকটাই বলার জন্য আমরা বলে ফেলছি, কিংবা প্রক্রিয়াটাও আমরা বুঝতে পারছি না আসলে প্রক্রিয়াটা কি। না, ধন্যবাদ। দেখেন, আপনি এখানটাতে আমি একটু আগেই বলেছি যে আমাদের কোন একবারে শীর্ষ পর্যায়ের যদি অতিকথন হয়ে যায়, সেটির সুফল কখনো ভালো হয় না, বয়েও আসে না। আমি যতটুকু জেনেছি, এই মার্জার প্রক্রিয়া এবং ব্যাংকগুলোকে অর্থায়নের নামে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এটিতে নাখোশ বা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তারা, আমরা যতটুকু জেনেছি। এরপরও যে প্রক্রিয়ায় মার্জার বা যেগুলোকে মার্জারের আওতায় আনার কথা বলা হচ্ছে, সেগুলোকে দেখবেন যে এটি কি শুধুমাত্র এই ব্যাংকগুলো আগের সরকারের সময় হয়েছিল, বা একটি পরিবারের কাছে কেন্দ্রীভূত ছিল, বা সরকারের খুব কাছের লোকজন আগের সরকারের খুব কাছাকাছি বা যারা ছিল সেরকম লোকজনগুলোকে একটি জায়গায় বেঁধে নেবার জন্য, অন্যান্য ব্যাংক যেগুলো এর চেয়ে অনেক গুণ বহুগুণ বাজে অবস্থায় আছে, সেগুলোকে বাদ দিয়ে 5টি ইসলামী ব্যাংককে আপনি ধরে বেঁধে জোর করে বিয়ে দেওয়ার মতো অবস্থা হচ্ছে। এবং সেগুলো কি আপনার যে ব্যাংকগুলোকে আমরা এখন যে ক্রাইটেরিয়াতে, নুরুল আমিন ভাই যেটা বললেন যে মন্দ ব্যাংকের যে যতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে এনে কানা, খোড়া, ল্যাংড়া, অন্ধ, বোবা, এইগুলোকে সব জায়গায় সবগুলোকে একত্রিতকরণ করে তার সুফল কি হবে? আমি তো কোনো কিছু দেখছি না। তো এবং আমরা মুনাফাও আশা করছি, যে মুনাফা কিভাবে আশা করছি? আপনি যখন অর্থায়ন করলেন, যেটিকে বিভিন্নজন বিভিন্ন ভাষায় বলে টাকা ছাপিয়ে তারপর এই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, কোন বিবেচনায় দেওয়া হলো? সেগুলো রেজাল্ট কি? হ্যাঁ, একটা বলতে পারেন যে না, তাৎক্ষণিকভাবে সরকারের বর্তমান গভর্নর মহোদয় কিন্তু এই টাকা ছাপানোর ব্যাপারে অনেক বিরোধিতা করেছে। না, করেছেন। তিনি যখন টেবিলের অপর প্রান্তে ছিলেন তখন বিরোধিতা করেছেন। এখন উনি এসে যেভাবে টাকাটা দিলেন, এবং সেই টাকা দিয়ে তাৎক্ষণিকভাবে এই সরকার আসার পর যে সমস্ত তথ্য সন্ত্রাস হয়েছে, বাস্তব ঘটনাও আমরা সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণে আমরা জেনেছি, খুবই সেন্সিটিভ জায়গা এই আর্থিক খাতগুলো। এর যে কোনো অনেক সত্য ঘটনাও, সত্য তথ্য প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে খুব সচেতনভাবে সেগুলোকে প্রকাশ করতে হয়, প্রচার করতে হয়। সেই জায়গায় এসে দেখলাম সরকারের পক্ষ থেকে ঢালাও যে যার মতো করে এক একটি ব্যাংক সম্পর্কে এক একটি তথ্য, অপতথ্য, অস্বচ্ছ তথ্য, মিথ্যা তথ্য, অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে গ্রাহকদের ভিতরে বড় ধরনের আতঙ্ক তৈরি করলো। এবং ওই যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট বা সেন্ট্রাল ব্যাংকের যে ইনস্ট্রুমেন্ট আমরা বলি, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যে টাকাগুলো দেয়া হলো, যে নামে দেয়া হোক, সেইগুলো দিয়ে ওই যে ক্ষোভ বা আতঙ্ক, সেটির একটি প্রশমন কিন্তু সাময়িকভাবে হয়েছে। কিন্তু এই ব্যাংকগুলোকে ওই টাকাগুলো না বিনিয়োগ করার জন্য দেওয়া হয়েছে, না বড় ধরনের ঋণ দেওয়ার জন্য বলা হয়েছে, না তাদের স্ট্রাকচারাল কাঠামো বা সুরক্ষার জন্য করা হয়েছে। তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য ওই টাকাগুলো দেওয়া হয়েছিল। এখন যেটি বলা হচ্ছে, আমি বলবো যে কোনো কিছুই চূড়ান্ত না করে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে একটি আতঙ্ক ছড়ানো হচ্ছে কিন্তু, এবং এই যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এর সুফল কিন্তু ঘরে
আসবে না, যে সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে হবে। আপনি দেখবেন যে এক্সিম ব্যাংকের কথা বলেন, এক্সিম ব্যাংকে যারা বড় বড় বিনিয়োগ ছিল, যখনই মার্জারের কথা বলেছে এতদিন কিন্তু সেখান থেকে বিনিয়োগ তুলে নেয় নাই, এবং সরকারি, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত বিনিয়োগ যারা সেখানে ডিপোজিটার ছিল তারা সেগুলো তুলে নিতে হুমড়ি খেয়ে পড়েছে। আপনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কথা বলেন, খুব খারাপ অবস্থায় ছিল যদিও ধরে নেই, সেটি নিয়ে আগে কোনো আতঙ্ক তৈরি হয়নি। যখনই এই মার্জারের তালিকায় তাদেরকে নাম ঢুকিয়ে দেওয়া হলো, সেই ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছেন তারা কি পরিমাণ চাপের মধ্যে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কথা বলেন, ইউনিয়ন ব্যাংকের কথা বলেন, SIBL এর কথা বলেন, এই ব্যাংকগুলো থেকে একরকম বড় ধরনের গ্রাহক হুমকির মুখে, গ্রাহকের মারমুখী আচরণের মুখে ফেলে দেওয়া হলো। সেই জায়গা থেকে যে কোনো কৌশলে বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল, আস্থাশীল, সে কারণে এই জায়গাগুলো থেকে এখনও পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, কোনো চেয়ারম্যানকে বেঁধে নিয়ে আসে নাই বা ভাঙচুর করে নাই। কিন্তু যে ধরনের কথাগুলো এখন বলা হচ্ছে, এই ব্যাংকগুলো থেকে যেভাবে টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে, সেই ব্যাংকগুলোকে কিন্তু আসলে অতিকথনের মাধ্যমে এবং সেন্ট্রাল ব্যাংকের মানে সময়োপযোগী সিদ্ধান্ত বা সময়োপযোগী উদ্যোগগুলো না নিয়েই এই একীভূতকরণের প্রচারণার কারণে বিপদ ডেকে আনা হয়েছে।